প্রিয় দর্শক, সাইফ পাওয়ারটেক প্রেজেন্টস স্মার্ট ক্রীড়াঙ্গন স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সাথে আছি আমি আরিফ চৌধুরী। গত 9 ডিসেম্বর ঢাকায় এক বিরাট মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে শুধুমাত্র ক্রীড়াঙ্গনের মানুষজন উপস্থিত ছিলেন এবং 13 ডিসেম্বর ঢাকায় সহ সারা দেশে র্যালি হয়েছে, যেখানে একটাই স্লোগান, স্মার্ট ক্রীড়াঙ্গন স্মার্ট বাংলাদেশ। অর্থাৎ আগামীর বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করছেন তারা আগামীর ক্রীড়াঙ্গনকেও স্মার্ট দেখতে চান। আসলে স্মার্ট ক্রীড়াঙ্গনটা কি, সে নিয়ে আমাদের সাথে কথা হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তিনি তরফদার মোহাম্মদ রুহুল আমিন কি বলেছেন আপনাদের শোনাচ্ছি। আমরা তো এতদিন বলে এসেছি যে স্মার্ট আমাদের ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল বাংলাদেশ কিন্তু অলরেডি এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং যে সমস্ত জায়গায় নাই সেগুলো জায়গায় ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে এবং বর্তমান সরকারের এটা যে বিশাল বড় সফলতা। ডিজিটাল বাংলাদেশের যে ইমপ্লিমেন্টেশন সর্বক্ষেত্রে আমরা দেখেছি। তো নেক্সট হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন যেটা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ, সেইটার সাথেই আমরা যারা ক্রীড়াঙ্গনে আমরা কাজ করি সেই ক্রীড়াঙ্গনকেও আমরা স্মার্ট ক্রীড়াঙ্গনে আমরা রূপান্তরিত হোক, এটা আমরা দেখতে চাই। এবং আমাদের এবারের যে প্রতিপাদ্য বিষয় ছিল, আমাদের সামনে যে নির্বাচনকে সামনে রেখে আমাদের ক্রীড়াঙ্গন থেকে যে স্লোগান, যে প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশের সাথে সাথে স্মার্ট ক্রীড়াঙ্গনটাকে স্মার্ট করতে হবে। এবং স্মার্ট ক্রীড়াঙ্গন যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে ম্যানুয়াল যে সমস্ত জিনিসগুলো আছে ক্রীড়াঙ্গনের, অনেক কিছু জিনিস এখনও ডিজিটাল আছে, ম্যানুয়ালও আছে এবং আস্তে আস্তে ডিজিটাল অনেকগুলো রূপান্তরিত হয়ে গেছে। আমরা এটা একদম স্মার্ট ক্রীড়াঙ্গন দেখতে চাই। কিভাবে দেখতে চাই? আমরা তৃণমূল পর্যায়ে একদম, কারণ আমাদের খেলাধুলা, আমরা যারা স্পোর্টস নিয়ে কাজ করি আমরা সবসময় একটা কথা বলে থাকি, আমাদের একদম গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার উঠিয়ে আনতে হবে বিভিন্ন ডিসিপ্লিন। আমরা যদি গ্রামেগঞ্জ থেকে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা যে প্লেয়ার বাছাই করতে হবে করে ওখানে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল পর্যন্ত একটা ডাটা বেজের মধ্যে থাকতে হবে আমাদের সমস্ত জিনিসগুলোকে, ওটা থেকে প্রথমে ডিএসএতে সেট করতে হবে। ডিএসএ থেকে কিন্তু এটা আমাদের সেন্ট্রাল ফেডারেশনে যাবে, ফেডারেশন থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে যাবে। এই যে পুরো চেইনটা আমি যদি একদম, এটা আমি বললাম আপনাকে একদম জিরো লেভেল থেকে শুরু করলাম। তো এইটা থেকে যদি আমি করে আগিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমরা কি পাবো? আমরা প্রশিক্ষণের টাইম 2 মাস কিংবা 3 মাসের প্রশিক্ষণ নিল, প্রশিক্ষণের পর তার একটা টেস্ট হলো। এইবার টেস্ট হয়ে যাওয়ার পরে টেস্টের কি রেজাল্ট আসলো, ওখানে 4টা যদি গ্রাম থেকে 4টা গ্রামের মধ্যে তারা একটা ইন্টার কম্পিটিশন করে যে রেজাল্ট আসলো ওখান থেকে কতগুলো ছেলে বাছাই হয়ে আমাদের ডিস্ট্রিক্টে আসবে, ওখান থেকে ডিস্ট্রিক্টে নিয়ে আসলাম। আমাদের যে ছেলেগুলোকে বাছাইতে আসলো না সেটাও কিন্তু আমাদের ডাটাবেজে থাকবে, তারাও কিন্তু পরবর্তীতে ফার্দার ট্রেনিংয়ের মধ্যে থাকবে। এইবারে ওখান থেকে যতগুলো ছেলে আমাদের তৈরি হলো, এটা হতে পারে ফুটবল, আমি বলছি সব ডিসিপ্লিনগুলোর সিস্টেমটা একই হওয়া উচিত। এবং এখান থেকে এই যে ছেলেগুলো আমি ওখান থেকে 50টা ছেলে পেলাম, এই 50টা ছেলে কিন্তু ডিস্ট্রিক্টে চলে আসলো। এইবারে ডিস্ট্রিক্টে বিভিন্ন যে খেলাধুলা হয় টোটাল একটা প্লেয়ারের একদম ডিটেল বর্ণনা আমার ডাটাবেজে থাকতে হবে। যখনই ছেলেকে আমি বাছাই করে নিব ওই সময় তার জন্ম তারিখ, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার এডুকেশন কী পড়াশোনা করতেছে, ওইটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের সেন্ট্রাল ডাটাবেজে চলে আসবে। পুরো সিস্টেমটাকে ঢেলে সাজিয়ে একদম ডাটাবেস করতে হবে। এবং খেলা থেকে শুরু করে নট অনলি শুধু প্লেয়ার বাছাই, প্লেয়ার, কোচ, কর্মকর্তা, আমি একটা কর্মকর্তা নিব, সেই কর্মকর্তারও ডিটেল তার বায়োডাটা আমার কাছে থাকতে হবে, একটা পুরো জিনিস থাকতে হবে। এটা হচ্ছে আমাদের এই খেলার সাথে যারা জড়িত আছে প্রত্যেককে আমাদেরকে ডাটাবেজের আওতায় নিয়ে আসতে হবে। ফার্স্ট জব। বর্তমান সময়ে স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা ছাড়া যে কোনো ডিসিপ্লিনের যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। ক্রীড়াঙ্গনে সেটি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। আগেও ছিল, কিন্তু এখন ধরন পাল্টে গেছে। ক্রীড়াঙ্গনের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন কিছু প্রতিষ্ঠান রয়েছেন, যার মধ্যে অন্যতম রানার গ্রুপ দেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান। রানার অটোমোবাইলস দিয়ে ব্যবসা শুরু হলেও এখনও রয়েছে রানার এগ্রো কোম্পানিজ, রানার অটো ব্রিক্স ফিল্ড, রানার প্রপার্টিজ, রানার মোটরসের মতো ব্যবসা প্রতিষ্ঠান। 2000 সালে মোটরসাইকেল বিক্রি দিয়ে ব্যবসা শুরু করে আজ রানার গ্রুপ এক বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগে বাইরে থেকে মোটরসাইকেল কিনে এনে মার্কেটিং করা হতো, এখন নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকে। খেলাধুলার উন্নয়নে পৃষ্ঠপোষকদের ভূমিকা নিয়ে আমরা কথা বলেছি রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমানের সাথে। সামাজিক দায়বদ্ধতা বলে একটা কথা আছে, যেটা বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। প্রতিষ্ঠানের সামাজিক যে দায়বদ্ধতা
এই দায়বদ্ধতার কারণে আমাদের প্রথমে আমাদের প্রতিষ্ঠানে আমাদের বোর্ড অফ ডাইরেক্টররা সিদ্ধান্ত দেন যে সামাজিক দায়বদ্ধতা অনেক বিস্তৃত, অনেক সমাজের অনেক কাজ করার আছে, আমরা কি করতে পারি। তো আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুটো সেক্টরে কাজ করব, একটা শিক্ষা আর একটা খেলাধুলা। তো লেখাপড়ার যেটা শিক্ষার সাথে আমরা বরেন্দ্র ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি স্থাপন করেছি, এটা একটা আলাদা ট্রাস্ট, এবং আরেকটা ট্রাস্টের মাধ্যমে অটিস্টিক একটা স্কুল স্থাপিত হয়েছে ঢাকায় বসিলায়, এটা মূল। এছাড়া আমরা অনেক স্কলারশিপ এবং অন্যান্য জিনিস দিয়ে থাকি। খেলাধুলার আওতায় আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ক্রিকেটের অনেক স্পন্সর আমরা করেছি বিভিন্ন ক্রিকেটের খেলায়। ইয়াং ক্রিকেটার তৈরি করার জন্য আমরা স্পন্সর করেছি। তারপরে যদি বলি আমাদের জাতীয় খেলা কাবাডিতে আমরা স্পন্সর করি, কাবাডির যাতে আরও সামনে যেতে পারে আমাদের দেশ, সেখানে আমরা স্পন্সর করছি। এছাড়া পপুলার খেলা ফুটবল, আমরা বিচ ফুটবলে স্পন্সর করেছি, অনেক ফুটবলারকেও আমরা স্পন্সর করেছি। এছাড়া আমরা গলফে স্পন্সর করে থাকি, আমরা কুর্মিটোলা গল্ফ ক্লাবে প্রেসিডেন্ট গল্ফ চ্যাম্পিয়নশিপ যেটা হয় সেটাকে আমরা স্পন্সর সেটার, এবং ইয়াং অনেক গলফারকেও আমরা স্কলারশিপ দিয়ে থাকি যাতে তারা ভবিষ্যতে গলফার হতে পারে। এবং আমাদের স্পন্সরে জামাল উদ্দিন বলে একজন গলফার তৈরি হয়েছে, যে ইন্ডিয়া থেকে বহু পদক নিয়ে এসছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক পদক সে পেয়েছে। এইভাবে আমরা স্কুল ফুটবল থেকে শুরু করে স্কুল লেভেল থেকে কলেজ লেভেলে এই জাতীয় খেলাধুলার সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি, এর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাইফ পাওয়ারটেক প্রেজেন্ট স্মার্ট ক্রীড়াঙ্গন, স্মার্ট বাংলাদেশ। আমরা এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ত হয়েছেন যে বিষয়ে, অর্থাৎ ক্রীড়াঙ্গনের পরিবারের সাথে, ক্রীড়াঙ্গনের মানুষজনের সাথে উনি যে ওনার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আরও কয়েকজন মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এর আগে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শেখ আশরাফ আলী, তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য, এবং আছেন সাবেক ফুটবলার আব্দুল গাফার। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আশরাফ ভাই, শুরুতেই অভিনন্দন। 16 ডিসেম্বর মাস চলছে, বিজয়ের মাস। এই মাসে আমরা আলোচনা করছি আসলে ফুটবল নিয়ে, এবং ফুটবল নিয়ে আপনারা যুদ্ধ করেছেন ফুটবল মাঠে। সেই গল্প তো অবশ্যই শুনেছি এবং আবারও শুনবো, সবসময় শুনবো। আজকে আলোচনা করতে চাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সরাসরি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, এই গল্পটা দিয়ে শুরু করতে চাই। স্বাধীনতা, 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে উনি আরও কথা বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো বঙ্গবন্ধু তো ইনশাআল্লাহ এখানে বলছে, তাই না? আমাদের আরেকটা স্লোগান ছিল, যখন আমরা কলকাতায় মুক্তিযুদ্ধে ছিলাম, একজনের সাথে দেখা হইলে তখন আমরা কিন্তু জয় বাংলা, এই স্লোগানটা আমাদের ছিলই। এখন জয় বাংলা নিয়ে অনেকেই কটাক্ষ করে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা ওই সময় 71-এ একজনও বলতে পারবে না যে জয় বাংলা ছাড়া অন্য কোনো স্লোগান ছিল। 10% মানুষের হয়তো স্লোগান ছিল অন্য, কিন্তু 90% মানুষের স্লোগান ছিল জয় বাংলা। তো জয় বাংলা আরও আগেই হলে আরও ভালো হতো, এখন জয় বাংলা জাতীয় স্লোগান। সুতরাং আমি জয় বাংলা দিয়ে শুরু করলাম, আরও শুরু করছি আপনার বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু, ওনার পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনা করি। 1975-এ ওনার সমস্ত পরিবারকে, আমি আবাহনীর খেলোয়াড় ছিলাম, কামাল ভাই, শেখ জামাল, শেখ রাসেল, অনেক কাছ থেকে দেখছি। সুতরাং এই দুঃখটা আমিই জানি, এটা আর কেউ জানবে না। আমি খুব কাছ থেকে দেখছি, আবাহনীর 72 থেকে আমি আবাহনীতে খেলি। তো জামালদের দেখছি, জামালের সাথে আমার খুব ভালো সম্পর্ক, রাসেল ছিল এইটুকু। তো এই যে কষ্টটা, এটা কিন্তু আমার এখনও আছে। বঙ্গবন্ধুর সেই ভাষণ, মুক্তিযোদ্ধাদের 30 লক্ষ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং
যে জিনিসটা মূল বক্তব্য, আজকে যদি দেশ স্বাধীন না হইতো, আজকে আমরা কোটি কোটি টাকার মালিক, অনেক বড় বড়, আমি আমার প্লেয়ারদেরই কথা বলি, আমি তো 69-এ মোহনবাগানে খেলছি, খেলোয়াড়দের কথা বলি, আমরা আজকে সুযোগ পেতাম দেশ স্বাধীন না হলে? সব পাকিস্তানিরা খেলতো। ব্যবসা বাণিজ্য বলেন, আজকে আমরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে এই বাঙালি অনেক উপরে। জনাব আব্দুল গাফার, আপনার সঙ্গে কথা বলবো, তার আগে আমরা একটু দেখে আসতে চাই আসলে শেখ আশরাফ আলী সহ স্বাধীন বাংলা ফুটবল দলের আর কোন কোন সদস্য আসলে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা পেয়েছেন। আমরা সেই তালিকাটা দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। বিমল কর, মোহাম্মদ মুজাম্মেল হক, আব্দুল মোমেন জোয়ারদার, এছাড়া আছেন এনায়েতুর রহমান খান, মাহমুদুর রশিদ। তার ছেলে তার পক্ষে সংগ্রহ করেছেন 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং 5 লক্ষ টাকার নগদ অর্থ। তার মেয়ে ইভা রহমানকে দেয়া হয়েছে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং 5 লাখ টাকার অর্থ সহায়তা। সাইদ খোকন 20 লক্ষ টাকা, আইনুল হক 25 লক্ষ টাকা। এছাড়া আছেন মোহাম্মদ আব্দুস সাত্তার মিয়া, আমিনুল ইসলাম সুরুজ, এছাড়াও রয়েছেন লুৎফুর রহমান, নওশরুজ্জামান, জাকারিয়া পিন্টু, বীর মুক্তিযোদ্ধা ও অধিনায়ক, স্বাধীন বাংলা ফুটবল দল। অনেকেরই কিন্তু 40-50 লাখ টাকা দিয়েছে, অনেকে 20 লাখ টাকা দিয়েছে। তো আমি দেখলাম যে আমি একজন খেলোয়াড়, আমি 10 লক্ষ টাকা চাই। তো উনি 10 লক্ষ টাকার উনি এই গভর্নমেন্ট রাজি হয়েছেন যে আচ্ছা ঠিক আছে, তাকে 10 লক্ষ টাকা দিয়ে দাও। আমার মনে হয় যে আমি যেটা মনে করি, আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আমরা অন্যরকম, কিন্তু উনি যে বেঁচে আছে, আজকে যে খেলাধুলার মান উন্নয়ন হয়েছে, এটা তো আমরা দেখতেছি। আমরা যে কোনো জায়গায় গেলে শুধু খেলাধুলার মান উন্নয়ন না, উনি দেশের যে উন্নয়ন করেছেন এটা কিন্তু আমরা চোখে দেখি। এই জায়গায় আমার গায়ে কাটা দিচ্ছে। উনি দেশকে যে এত ভালোবাসেন আমি জীবনে দেখি নাই। উনি তো একটা বিরাট পলিটিশিয়ান না, উনি একটা বিরাট একটা রাজনীতিবিদ না, উনি এক মেয়ে হয়েছে প্রাইম মিনিস্টার, এবং সে প্রাইম মিনিস্টার হওয়ার পরে সে কিন্তু আজকে দেখো, আজকে এই যে 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা এই যে দিচ্ছে মানুষকে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা পৃথিবীর, আমার মতে হিস্ট্রিক্যাল পৃথিবীতে কোনো সরকার একটা প্লেয়ারদেরকে, একটা গরিব প্লেয়ারদের কিন্তু সাহায্য করে, এটা কিন্তু আমি কোথাও পৃথিবীতে দেখি নাই। একমাত্র এই হাসিনা, সে আসা বলেছে না, খেলোয়াড়রা যারা আছে তাদেরকে আমি বড় লোক করবো, খেলোয়াড়রা যারা ভালো খেলে তাদেরকে আমি বড় লোক বানাবো। এবার এই যে একটা তার খেলাধুলো, মানে খেলোয়াড়দের প্রতি যে একটা ভালোবাসা, মহব্বত, এইটা কিন্তু আমি পৃথিবীতে বহু রাষ্ট্রে আমি গিয়েছি, সমস্ত দেশে গিয়েছি, প্রত্যেক কিন্তু এই যে এখন যেটা আমাদের মানে স্পোর্টসে যে সমস্ত ঘটনা হচ্ছে, এটা একটা বিরল। এইটা কেউ হাসিনা ছাড়া এটা কেউ করতে পারতো না। জনাব আব্দুল গাফার, আমরা দেখছিলাম জাকারিয়া পিন্টুর অনুভূতি, তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক। এছাড়াও আসলে অনেকেই সহায়তার অংশীদার হয়েছেন, সহায়তা পেয়েছেন, কেউ জমি পেয়েছেন, কেউ ফ্ল্যাট পেয়েছেন। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দল মত নির্বিশেষে অনেকে অনেক দলের সাথে সম্পর্কিত, অনেক দলকে সাপোর্ট করে, এখানে নাম উল্লেখ নাই করলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো দল নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খেলোয়াড়, এবং সেই দলেরই হোক না কেন, আবনি বলেই যে আবনি খেলোয়াড়দেরকে উনি বেশি পছন্দ না, উনি সবাইকে, এবং মানে চিন্তা করবে না কোনো কিছু হলে জানতে গেলে। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশের ফুটবলার। আজকে জানেন আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের এক সময় ওনারা যে মাঠ কাঁপানো 70-এর দশকে আশরাফ ভাইদের কথা বলেন, সালাউদ্দিন ভাইদের কথা বলেন, এনায়েত ভাইয়ের কথা বলেন, পিন্টু ভাইয়ের কথা বলেন, প্রতাপ, এই নাম বলে শেষ করবেন, কিন্তু এরা পৃথিবীর কোনো ইতিহাসে নেই ফুটবল দল স্বাধীনতার যুদ্ধে অতপ্রতভাবে জড়িত হয়েছে, এবং তারা সেখানে দল মানে গঠন করে ম্যাচ খেলিয়ে। একটা ঘটনা শুধু আমাকে বলব, কৃষ্ণনগরের খেলোয়াড়রা খেলবে না কেন, বাংলাদেশের পতাকা উত্তোলন করবে না ডিসি, এটা নিয়ম নাই, কোনো নিয়ম নেই, আসলে ডিসির চাকরি চলে গিয়েছে, এবং এনারা জিত করেছে আমাদের জাতীয় পতাকা উঠাতে হবে এবং জাতীয় সঙ্গীতও গেতে হবে। দেখেন এই যে চেতনাটা, এই যে খেলোয়াড়দের থেকে আসছে, এখন জানি না আসছে এই প্রজন্মের ছেলে, এই কথাগুলি কিন্তু আমরা
সব সময় বলার চেষ্টা করি, এখনকার প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে দেশটা কে স্বাধীন করেছে। 7ই মার্চের বক্তৃতা থেকে শুরু করে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে 15 বছর উন্নয়ন করেছেন, এই জিনিসগুলি কিন্তু এই প্রজন্মকে শিক্ষা দিতে হবে, ইতিহাস জানাতে হবে। জি আশরাফ ভাই, তো 72 যখন দেশে আসলাম তখন ওই কামাল ভাইয়ের, যখন শুনলাম যে কামাল ভাইয়ের টিম, এবং ওই সময় হারুন ভাই, মন্টু ভাই, ওনাদের মাধ্যমেই আসছি আলী ইমাম, আমার বন্ধু আলী ইমাম। তো ওই 72 থেকে ওনার ব্যবহার, মানে কথাবার্তা, এবং ওই সময় যারা অফিসিয়াল ছিল তখন আর এটা ছেড়ে আর কোথাও যাওয়ার ইচ্ছে হলো না, কেন উনিও মুক্তিযোদ্ধা, আমিও একজন মুক্তিযোদ্ধা, ওখানকার পরিবেশ, এভরিথিং। আপনার মোটরসাইকেল চালানোর একটা গল্প আমরা জানি। মোটরসাইকেল ওটা শেখ জামাল, আচ্ছা, জামাল 72-73 গেছি, ও আসতো, ওর হুন্ডা ছিল, হুন্ডার নাম্বার ছিল 13, ঢাকা, তখন তার মেট্রো না, ঢাকা 13। তো আসলে আসলে আমার সাথে খুব মানে বন্ধু এবং ভাই দুটোই, কিন্তু কামাল ভাই তো প্রতিষ্ঠাতা, যতই হোক একটু ডিফারেন্ট, একটু দূরত্ব, কিন্তু জামাল হচ্ছে খুব ঘনিষ্ঠ আমার। তো এমনি দুষ্টামি করতে করতে, এই জামাল তোমার হুন্ডাটা দাও, আচ্ছা ভাই হুন্ডা নেবেন? আমি হ্যাঁ, এটা 73-এর ঘটনা। তো পরে কইলো যে আমার হুন্ডা আসতেছে, আসলে আমি দিয়ে দেবো। তা আমি বলতে এমনি দুষ্টামি করছি, তখন বয়স তার কত 18-19 বছর বয়স, আচ্ছা, খুব বেশি হবে। পরে কয় মাস পরে দেখলাম ও হুন্ডা আইনা ক্লাবে, তখন আমরা পুরানো ক্লাবে থাকতাম, কেডিএস ল্যাবরেটরির পাশে, ভিতরে শঙ্করে, হ্যাঁ শঙ্করের ভিতরে কেডিএস। কয় আশরাফ ভাই আমার রুমে গেছে, আমি তখন আলাদা একটা রুমে থাকতাম। তো গিয়ে বলছে আশরাফ ভাই, আরে ওর সাথে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল কাদের, আমাদের শেখ জামালের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের, ওদের নাম দিয়েছিলাম আমি মানিক জোর। কয় হুন্ডা নেবেন? আমি বলি হ্যাঁ দাও। হুন্ডা রেখে কয় নেন হুন্ডা রাইকা চাবি টাবি দিয়ে চলে গেল। তো যাই হোক, কামাল ভাই তো নাই, আমার হৃদয়ে আছে ওনারই বোন, বড় বোন, উনি আমার সেইগুলো পূরণ করে দিয়েছে। উনি আমাকে একটা ফ্ল্যাট দিয়েছেন, একটা মাথা গোঁজের ঠাই, এবং 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র। আচ্ছা, আর আমি মুক্তিযোদ্ধার ভাতা পাই, এই আমার সম্বল। এছাড়াও যে ক্রীড়া তারকারা বা ক্রীড়াঙ্গনের মানুষজন সহায়তা পাচ্ছেন নিয়মিত, সেটা আপনি কোঅর্ডিনেশন করছেন আমরা যতটুকু জানি। একটা সময় ছিল আমরা তখন প্রথমত অনেক সময় আমরা মুখেই বলেছি, 96 সালে নান্নু ভাইয়ের জন্য বলেছি, সাথে সাথে দিয়ে দিছে কোনো কথাই। এখন ধরেন একটা নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রধানমন্ত্রীকে কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেখানে মাধ্যমটা হলো আমাদের যুব ক্রীড়া মন্ত্রী। আসলে এটার এখন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলি তৈরি হয়েছে, বাট প্রধানমন্ত্রীর কাছে যখন যা ভেরি ইজি, এখানে উনি প্রতিটা জিনিস কিন্তু দেখেন, এবং উনি প্রতিটা জিনিস দেখেই কিন্তু মার্ক করে দেন, এবং ওখানে লিখেই দেন ওনার নিজের হাতে। শুধুমাত্র ক্রীড়া তারকা না, তাদের পরিবাররাও বেনিফিটেড। পরিবার কাউকে চিকিৎসা করেছেন, নওশরুজ্জামান ভাই, ওনার পরিবার দুইজনকেই উনি করোনার সময় চিকিৎসা করিয়েছেন। তারপরেও কিন্তু দেখেন আদার্স অন্য সকলকে, নট অনলি এই, আমি ওই কিছুদিন আগে ভদ্রলোক একজন রেফারি, ফিফা রেফারি, ক্যান্সারে আক্রান্ত। অ্যাকচুয়ালি আমরা যারা করছি, অ্যাকচুয়ালি করার কারণটা হলো আমিও খুব মানে করে উৎসাহ মানে হই যে স্যাটিসফ্যাকশন, যে না এই কাজটা মানবতা। উনি যদি মানবতার মা হয়, আমি মানবতার ফেরিওয়ালা। মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের জায়গাটা তো অনেক বড়, অনেক বড়, বিস্তর আকারে। আশরাফ ভাই, আমরা শেষ পর্যায়ে রয়েছি। আপনার স্মার্ট যাত্রার ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি, বা আপনার কোনো সাজেশন রয়েছে কিনা? নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট, আর কিছু লাগবে না করে। একটা কথা বলি, উনি বঙ্গবন্ধুর কন্যা, ওনার যে বঙ্গবন্ধুর যে রক্ত, ব্লাড, কামাল বলেন, জামাল, রাসেল, ওনাদের কথা বলছি, রক্তের মধ্যেই তো আপনার একটা মানবিকতা যাকে বলে। কামাল ভাই, ওনার রাজনীতি একটা, ওনার ক্রীড়াঙ্গনে একটা, ওনার আবার শিল্পী গোষ্ঠী ওনার যেটা ছিল, 3টা, সবগুলো নিয়ে উনি একটা অসাধারণ মানুষ। সময়ের কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, সাইফ পাওয়ারটেক প্রেজেন্টস স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্বে আরও দুজন অতিথি নিয়ে হাজির হব। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।